আমি কি আসতে পারি? হ্যাঁ আসুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসুন। ধন্যবাদ স্যার। কি নাম? আমার নাম গীতা দেবনাথ। গীতা দেবনাথ। আচ্ছা গীতা দেবী, আপনি আপনার পরিচয় দিন। নমস্কার স্যার, আমার নাম গীতা দেবনাথ। আমার পিতা শ্রীযুক্ত তারক দেবনাথ। আমি নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ থানার চরমাসদিয়া একটা গ্রাম থেকে আসছি। আমি বিবাহ সূত্রে নবদ্বীপেই বসবাস করি, শহরাঞ্চলে। সেই জায়গাটার নাম হলো প্রতাপনগর। আর আমি 2012 সালে মাধ্যমিক পাশ করি এবং 2014 সালে উচ্চ মাধ্যমিক। এরপর টেকনিক্যাল এডুকেশন নিয়ে 2021 সালে আমি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট নিয়ে পাশ করি এবং এরপর 2024 সালে আমি আমার ডিএলএড কোর্সটা কমপ্লিট করি। আপনার টেকনিক্যাল ছিল, তাই তো? হ্যাঁ স্যার। টেকনিক্যাল নিয়ে আপনি এইরকম একটা পেশায় আসতে চাইছেন কেন? স্যার, আমি আসতে চেয়েছি কারণ যখন আমি টেকনিক্যালি পড়াশোনা শুরু করি তখন আমি আমার পড়াশোনার জন্য খরচা চালানোর জন্য বিভিন্ন বাচ্চাদের মানে টিউশন গৃহশিক্ষক হিসেবে কাজ শুরু করি। তো তখন দেখি বাচ্চাদের শেখার মধ্যে আমার একটা নিজস্ব একটা আনন্দ তৈরি হয় যে আমার মাধ্যমে কেউ কিছু শিখতে পারছে, আমার ভেতরে যেগুলো আছে সেগুলো আমি কারোর মধ্যে ছড়িয়ে দিতে পারছি, একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তখন মনে করি আমি যেহেতু টেকনিক্যালি গ্র্যাজুয়েশন করেও শিক্ষকতার দিকে এগোতে পারি, তখন আমি ভাবি ডিএলএড কোর্সটা করা যেতেই পারে। আচ্ছা ডিএলএড কোর্স করেছেন আপনি ডিএলএড কোর্সের বইগুলো পড়েছেন তো? সেখান থেকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে বলুন তো আরোহী পদ্ধতি কি বলবেন, বলুন। স্যার, আরোহী পদ্ধতিটা সাধারণত আরোহী কথাটা এসছে আরোহণ থেকে, মানে কোনো পর্বত আরোহী যখন পর্বতের উদ্দেশ্যে ওঠার উদ্দেশ্যে যখন এগিয়ে যায় তখন নিচ থেকে উপরে ওঠে। মানে এক কথায় বলতে গেলে উদাহরণ থেকে সংজ্ঞার দিকে মানে কোনো বাচ্চাকে যখন আমি পড়াচ্ছি তখন তারা আমি মনে করি যে প্রথমে উদাহরণ যদি আমি দিয়ে তাকে বা কোনো প্রাকৃতিক বিষয় বা আমাদের চারপাশের কোনো বিষয়ে উদাহরণ দিয়ে তাকে যদি সেই জিনিসটা বোঝাই তো তার কাছে জিনিসটা আরো সহজ হবে। আচ্ছা আপনি যে পড়াশোনা করেছেন টেকনিক্যাল লাইন, এটা কোনোভাবে কি প্রাইমারি ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন আপনি? কোনো তো লিংক নেই মনে হয়। কিভাবে? স্যার, আমার সাবজেক্টটাই কম্পিউটার সায়েন্স, কম্পিউটার রিলেটেড। তো আমি মনে করি বাচ্চারা যদি এখন ডিজিটালি খুব আকৃষ্ট, তো তাদের মধ্যে যদি কম্পিউটার কোনো জ্ঞান বোধ আমি যদি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেটা তাদের পরবর্তীকালেও কাজে লাগবে, তাদের মধ্যে একটা আলাদা কিছু তৈরি হবে। ঠিক আছে, আপনি কম্পিউটার ক্লাসে গিয়েছেন বাচ্চাদের, তো সেখানে গিয়ে কম্পিউটার সম্পর্কে বোঝাতে গেলে আপনাকে প্রথমেই বলতে হবে যে কম্পিউটার কে আবিষ্কার করেছেন, তো জানেন আপনি? হ্যাঁ স্যার। বলুন কে? কম্পিউটার আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। আচ্ছা কম্পিউটার না কিছু ইনপুট ডিভাইস কিছু আউটপুট ডিভাইস আছে, আপনি দুটো ইনপুট ডিভাইস দুটো আউটপুট ডিভাইসের নাম বলুন। স্যার, ইনপুট ডিভাইস হলো আমরা বাইরে থেকে যখন কোনো তথ্য প্রেরণ করি, কম্পিউটারকে নির্দেশ দেওয়া বলতে গেলে, তো সেটা কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে। আউটপুট যেটার মাধ্যমে আমরা নির্দেশটা যে দিলাম যেটা আমাদের সামনে সেটা দেখায় আউটপুট, যেমন মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। আচ্ছা ঠিক আছে, গীতা দেবী আপনি আপনার নাম তো গীতা তাই না? এটা একটা মাইথোলজিক্যাল টার্ম, কোথা থেকে এসছে এটা? এটা সাধারণত মহাভারতের একটা পর্ব। পুরো নাম কি এটা? শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে কটা ওয়ার্ড আছে? যদি ওদেরকে বাংলা পড়াতে হয়, ওদেরকে আপনাকে বর্ণ বিশ্লেষণ করতে হয়, তাহলে ওয়ার্ড ভাঙতে হবে সবার আগে। এখানে কতগুলো ওয়ার্ড আছে? স্যার, প্রথমত শ্রী, তারপরে শ্রীমদ, মদ দয়ে হর্ষন্ত। ভাঙলে পরে দয় হর্ষন্ত হবে না খণ্ডত্ব হবে? স্যার, খণ্ডত্ব হবে না, দয়ে হর্ষন্ত। আচ্ছা, তারপর শ্রীমদ ভগবত, তারপরে গীতা, ভগবত গীতা। ঠিক বললেন তো? শ্রীমদ, শ্রীমদ নয় শ্রীমদ বলছেন। আপনি কি জানেন কখন ত দ হয়ে যায়? কখন ত দ হয়ে যায়? আপনার এই বিষয়ে জানা নেই? ওকে, এটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। ঠিক আছে, যখন একসাথে হচ্ছে তখন তটা দ হয়ে যাচ্ছে, গ আছে বলে পরে। ঠিক আছে, যাই হোক, এগুলো আপনাকে একটু জানা দরকার। মিড ডে মিল আছে না স্কুলে, মিড ডে মিল এই স্কিমটার উদ্দেশ্য কি?
এক কথায় কি বলবেন? স্যার মিড ডে মিলের উদ্দেশ্য হলো শিশুরা যাতে পুষ্টিকর খাদ্য পায়, সেটা হলো মিড ডে মিলের উদ্দেশ্য। এবং স্কুল ছুট বিভিন্ন ছাত্রছাত্রী যাতে পড়াশোনার সাথে সাথে তাদের খাবার দেওয়া হয় এবং তাদের মধ্যে পুষ্টি গুণাগুণটা যাতে স্কুল ছুট বন্ধ করা এবং পুষ্টি বিধান করা, তাই তো? এটুকুই শুনতে চেয়েছিলাম। আচ্ছা, এই যে মিড ডে মিল এই স্কিমটার নাম বদলেছে, এখন কি নাম হয়েছে? পিএম পোষণ। বাহ, পিএম পোষণ। ঠিক আছে, আপনাকে আমাদের তো ডেমনস্ট্রেশন দিতে হবে। আপনি আজকে কোনো কিছু রেডি করে এসেছেন? স্যার আমি আজকে বাচ্চাদের সচেতনতা বিষয়ক একটা ডেমো দেবো, গুড টাচ ব্যাড টাচের। বাহ, খুব ভালো টপিক। ঠিক আছে, গো অ্যাহেড। সামনে বোর্ড আছে, পিছনে আপনার, ওখান থেকে নিয়ে আপনি শুরু করুন। ওখানে বোর্ড আছে, শুরু করুন। গুড আফটারনুন বাচ্চারা। গুড আফটারনুন ম্যাম। আচ্ছা, প্রথমেই বলে নিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, শুভেচ্ছা। আজকে তোমাদের আমি একটা খুব সুন্দর জিনিস শেখাবো, তো তোমরা আস্তে আস্তে দেখো আমি কি শেখাচ্ছি। আচ্ছা, তোমাদের প্রথমেই একটা তাহলে উদাহরণ দিই আমি। আর আচ্ছা, 4 মিনিট টাইম, হ্যাঁ বলে দিলাম। ঠিক আছে, তোমরা শামুক দেখেছো নিশ্চয়ই? সাগর, শামুক, হ্যাঁ দেখেছি ম্যাডাম। কেন ওদের স্পর্শ করলে কি হয়? ওরা গুটিয়ে নেয়। তার মানে কি ওরা কি লজ্জা পাচ্ছে? বলতে পারো ওরা ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? যে ওরা ভাবছে যে বাইরে থেকে কেউ তাদের আক্রমণ করছে কিনা। আচ্ছা, 1 মিনিট, তোমরা ভয়ের ইংরেজি মিনিং জানো কি? ম্যাডাম, ফিয়ার। ফিয়ার, ডেঞ্জার কথাটা শুনেছো? ডেঞ্জার, ডেঞ্জার, ডেঞ্জার মানে ওরা, ডেঞ্জারের আরেকটা অর্থ কি? বিপদ। মানে ওরা ভাবছে যে বাইরে থেকে বিপদ আসছে, আমাকে লুকিয়ে পড়তে হবে। সেই রকম আমাদের শরীরেরও 3টা বিপদ জায়গা আছে বা গোপন জায়গা আছে। আমি দুটো ছবি আঁকছি, তোমরা ভালো করে দেখো। একটু বাদিক করে আঁকো, বাদিক করে, বাদিক, বাদিক, লেফট। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার থেকে ভালো ছবি আঁকো, আমি চেষ্টা করছি আঁকার। এটা কিসের ছবি? ম্যাডাম, এটা মানুষের ছবি। তোমরা রিপ্লাই করো। একটা মানুষের ছবি, ঠিক আছে? এই মানুষের ছবির মধ্যে এইটাকে বলা হয় আমাদের বুক। এইটাকে কি বলা হয়? বুক। আর এই জায়গাটা কি বলা হয়? দুটি পায়ের মাঝের অংশ। কিসের অংশ? মাঝের অংশ। আরেকটা ছবি আঁকছি, তুমি দেখো। এটা পেছন। ওকে, এটাকে বলা হয় ব্যাগ বা নিতম্ব। ঠিক আছে, কি বললাম? ব্যাগ বা নিতম্ব। এই 3টে অংশকে আমাদের বলা হয় ডেঞ্জার পার্ট বা গোপন অঙ্গ। এই 3টে জায়গাকে বলা হয় কি? আমাদের ব্যাগ, ডেঞ্জার পার্ট বা গোপন অঙ্গ। যখন কোনো ব্যক্তি, তোমার মা বাবা ছাড়া, এমন কি ডক্টর ছাড়া যিনি আমাদের দেখবেন, বা আমরা চিকিৎসা করতে যার কাছে যাই, তখন যদি আমার পাশে মা বাবা থাকে, এই 3জন ব্যক্তি ছাড়া কেউ যদি আমাদের এই 3টে অংশে টাচ করে বা স্পর্শ করে, তখন সেটাকে কি বলা হবে? ব্যাড টাচ বা কি বলা হবে? খারাপ স্পর্শ। তাহলে কি বলা হবে সেটাকে? খারাপ স্পর্শ। তাহলে খারাপের ইংলিশ টার্ম আমরা কি শিখলাম? ব্যাড। ব্যাড। তাহলে সেটাকে আমরা বলবো খারাপ স্পর্শ। তাহলে সেই মুহূর্তে আমাদের কি করা উচিত? যখনই কেউ আমাদের 3টে গোপন জায়গায় হাত দেবে বা অনিচ্ছাকৃত আমাদের সেই জায়গাগুলোকে স্পর্শ করবে, তখন আমাদের সাথে সাথে তাকে কি বলবে? নো, আমরা আমাদের এই জায়গায় হাত দেবে না। তুমি চিৎকার করে উঠবে বা আশেপাশের লোককে সেটাকে জানাবে। তাহলে কি বলবো আমরা? না, আমার এইসব পার্টে হাত দেবে না। বোঝা গেল? সেই রকম ব্যাড টাচ যেরকম আছে, সেরকম গুড টাচও আছে। তাহলে গুড টাচ কোনগুলোকে বলবো? ধরো কেউ আমাদের গালকে এরকম করে আদর করছে বা হাত দিচ্ছে, আমাদের আশীর্বাদ করছে, তখন সেগুলোকে কি বলবো? গুড টাচ। তাহলে কি বলবো সেগুলোকে? ভালো স্পর্শ। ভালো স্পর্শ। আচ্ছা বলো, ভালোর ইংলিশ টার্মটা আমি কি শিখলাম আমরা? গুড। গুড। তাহলে এখান থেকে আমরা দুটো বিপরীত শব্দ শিখতে পারলাম, ভালো, খারাপ। ভালোর ইংরেজি গুড আর খারাপের ইংরেজি কি? ব্যাড। তাহলে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে। এটা কিন্তু কোনো হাসার বিষয় না বা লজ্জা পাওয়ার বিষয়ও না। যখন আমাদের
স্পর্শ করলেই 3টে জায়গায়, তখন সেটাকে আমরা বলবো ব্যাক টাচ। আর যখন সবাই আমাদের আদর করবে এবং সেটা আমাদের ভালো অনুভূতি যাবে সেটাকে বলা হবে গুড টাচ। তাহলে বোঝা গেল আজকের টপিক বিষয়। ঠিক আছে, ওকে, টাইম আপ, বসুন। ভালো হয়েছে। মুছে দিন। স্যার 4 মিনিটের উপর লেগেছে না? 4 মিনিটই, ওই 4 মিনিট কয়েক সেকেন্ড, যাই হোক ভালো হয়েছে। আমি এই ছবিটা আঁকতে গিয়ে। ঠিক আছে, ব্যাস ব্যাস, রাখুন, বসুন। আচ্ছা বসো। তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, ভয়েস কোয়ালিটি ভালো, এনার্জেটিক রয়েছে। তোমার এই টেকনিক্যাল থেকে কিন্তু প্রশ্ন হবে, মানে তুমি কেন একটা সম্পূর্ণ ডিফারেন্স একটা স্ট্রিম আর কি, তুমি যেখানে ছিলে বা জানিয়ে পড়াশোনা করেছো আর যেখানে তুমি কাজ করতে চাইছো সম্পূর্ণ ভিন্ন, তো কেন তুমি আসতে চাও তুমি ঠিকঠাক উত্তর দিয়েছো। আর এই যে বাংলা যেটা শ্রীমদ্ ভাগবত গীতা, এইগুলো একটু দেখো কোথা থেকে ধরবে তুমিও জানো না, কেউ জানে না। এখন যদি কনফিউশন থাকে সেটা বলাই ভালো, যে স্যার আমি কি চেষ্টা করতে পারি, যদি কনফিউশন থাকে, কারণ ওটা সন্ধির ক্ষেত্রে দ হয়, নয়তো ওটা ত হয়ে যায়। ঠিক আছে, ওভারঅল ভালো হয়েছে। আমি তোমাকে 5-এ 3.75 দিয়েছি, আর আউট অফ 5 ডেমনস্ট্রেশনে 4 দিয়েছি। খুব ভালো একটা টপিক চুজ করেছে এবং সুন্দর হয়েছে। তোমার টোটাল হয়েছে 7.75 দিয়েছি 10-এ। হ্যাঁ, এটা হয়তো ওখানে গিয়ে আরও ভালো হতে পারে। তো ঠিক আছে, পরবর্তী ইন্টারভিউগুলো নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, চলো এসো।